তোমার বাড়ির সামনে আসতে পারবে? ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজটা চেক করতে হবে, কারণ সেদিন রাতে এখান থেকে যখন তোমার শ্বশুর বাড়ির লোকেদেরকে তুলে নিয়ে যায়, ওরা গাড়িটা নিয়ে ঠিক কোন দিকে গিয়েছিল সেটা আমাদের দেখতে হবে। ওকে, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি, আপনিও আসুন। সোফা থেকে উঠে দাঁড়িয়ে সানভিকে ডাকে। সঙ্গে সঙ্গে সানভি নিজের রুম থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে ভাইয়া? আরাফাত ভাই ফোন করেছিল, আমাদের বাড়িতে যেতে হবে। আমি যাচ্ছি, তুই বাসাতেই থাক। কেন ভাইয়া? ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, সেজন্য। আবার যদি শাওন ভাইয়ার লোকেরা তোমাকে দেখে ফেলে? শিয়ান এবারে আর এত কাঁচা গেম খেলবে না। শাওন যদি চলে ডালে ডালে, তাহলে আমিও চলবো পাতায় পাতায়। ফারাজদের সবাইকে খুঁজে বের করতেই হবে। বলে রুমে চলে যায়। কিছুক্ষণ পর ব্ল্যাক হুডি, ব্ল্যাক মাস্ক, ব্ল্যাক সানগ্লাস পরে বেরিয়ে আসে। সিয়ানকে দেখে এবার চেনাই যাচ্ছে না। সানভিকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, আসছি আমি, সাবধানে থাকিস। বলে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। গ্যারেজে গিয়ে হেলমেট পরে বাইকটা স্টার্ট দেয়। এই ফ্ল্যাটে আসার পর থেকে সিয়ান বেশিরভাগ বাইক ইউজ করে। ফুল স্পিডে বাইক চালিয়ে মিনিট 10 মাথায় নিজেদের বাড়ির সামনে এসে থামে। আরাফাত আগে এসে এখানে হাজির। আরাফাতও সিভিল ড্রেসে এসেছে। বাড়ির চারপাশটা গুটগুটে অন্ধকার হয়ে আছে। এখানে কেউ থাকে না বলে সবকিছু এখন তালা মারা, আর তাই লাইটও জ্বলছে না। বাইক থামিয়ে আরাফাতের সামনে গিয়ে দাঁড়ায় সিয়ান। আরাফাত সিয়ানের দিকে তাকিয়ে বুঝতে পারে এটাই হয়তো সিয়ান, তাই বলে, ইউ সিয়ান রাইট? সিয়ান মাথা নাড়ায়। আরাফাত বলে, এভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকা যায় নাকি? লাইটটা দাও। লাইট দিলে সবাই বুঝে যাবে এ বাড়িতে কেউ এসেছিল। সমস্যা নেই, এভাবেই কথা বলি আমরা। ওকে, চাবি এনেছো? অফকোর্স। চলো ভেতরে যাওয়া যাক। অন্ধকারের মধ্যেই আরাফাত নিজের ফোনের ফ্ল্যাশ অন করে ধরে। সিয়ান বাড়ির তালা খুলে আস্তে করে ভেতরে ঢুকে মেইন ডোর লক করে দেয়। ফ্ল্যাশের আলো দিয়ে দুজনে দোতলায় সিয়ানের রুমে উঠে যায়। সিয়ান রুমে গিয়ে নিজের সিসিটিভি ফুটেজের সাথে কানেক্ট করা ল্যাপটপটা নিয়ে দ্রুত গতিতে নেমে আসে। তারপর দুজনেই আবার আগের মতো ডোর লক করে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সিয়ান বলে, এখানে থাকাটা বেশিক্ষণ ঠিক হবে না। শাওনের লোকেরা এই বাড়ির ওপর ঠিক নজর রাখছে, এটা আমি শিওর। আমাদের বাসায় গিয়ে কথা বলা উচিত। তাছাড়া সানভিকেও বাসায় একা রেখে এসেছি। ওকে চলো। সিয়ান তাড়াতাড়ি করে বাইকে বসে। আরাফাতও পেছনে উঠে বসে। তারপর সঙ্গে সঙ্গে সিয়ান বাইকে স্টার্ট দেয়। ঈশান আজকে বাড়িতেই ছিল। বেশ কয়েকদিন ধরে ওর শরীরটা খারাপ, সঙ্গে মেন্টালিও কিছুটা ডিপ্রেসড হয়ে আছে। যত যাই হোক, এত সহজে কি প্রথম ভালোবাসাকে ভুলে যায়? যতই ভাবছে ইশটাকে ভুলে যাবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ঠিকই ইশটার কথা মনে পড়ছে। আর এই সব কিছু মিলিয়ে কদিন ধরে ওর শরীরটাও বেশ খারাপ। ঈশান নিজের রুমে শুয়েছিল। একটু আগেও ঈশিতা এসে ডেকেছিল সবার সঙ্গে একসঙ্গে নাস্তা করার জন্য। তখনও উঠে নাস্তা খায়নি। পরে সে ঈশিতা ওর জন্য নাস্তা দিয়ে গেছে। সেলিনা বেগমের ডিনার রেডি করা প্রায় শেষ। উনি এখনই টেবিলে সবকিছু সাজাবেন, তাই আবার ঈশিতাকে ঈশানের রুমে পাঠায়। ভাইয়া ওঠো না, আসো খাবারটা খেয়ে যাও। তুই যা, আমি আসছি। ঈশিতা ডাইনিংয়ে এসে বসে। ঈশিতা সেলিনা বেগমের হাতে হাতে খাবার এনে টেবিলে রাখছে। ঈশিতা ফোন স্ক্রল করছিল, এর মধ্যেই হঠাৎ সানভির কল আসে। ভিডিও কল দেখে ঈশিতা কিছুটা অবাক হলেও মুস্কি হেসে রিসিভ করে। সেলিনা বেগম বললেন, কে কল দিয়েছে ঈশিতা? সানভি আপু। তারপর ফোনের স্ক্রিনে তাকিয়ে মুখে হাসি রেখে ঈশিতা বলে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ ভিডিও কল দিলে এই সময়, তাই একটু অবাক হয়ে গেছিলাম। ভাইয়া তো বাসায় নেই, একা একা বোরিং ফিল করছিলাম, তাই ভাবলাম তোমাদের কল দিই, সময়টা কেটে যাবে। ততক্ষণে ঈশানও এসে চেয়ার টেনে বসে পড়ে। সানভির কণ্ঠ কানে পৌঁছতেই একবার ঈশিতার ফোনের দিকে তাকিয়ে খাবারে মনোযোগ দেয়। ঈশিতা অবাক হয়ে প্রশ্ন করে, কেন, সিয়ান ভাইয়া কোথায়? ভাইয়া একটু কাজে বেরিয়েছে। তুমি বাসায় একা? হ্যাঁ, চিন্তা করো না, ভাইয়া ফিরে আসবে এখনই। তোমরা সবাই কি করছো? এই তো ডিনার করতে বসেছি। ও আচ্ছা। এমন আরো কিছুক্ষণ ঈশিতা আর সানভি কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে সানভি চেঁচিয়ে ওঠে। ওর গলায় কেউ একজন ছুরি ধরে। ওর থেকে ফোনটা নিয়ে কল কেটে দেয়। কল কেটে দেওয়ার আগে শুধু 1-2 বার সানভির গলা শোনা যায়, চিৎকার করে বলছে, হেল্প মি ঈশিতা। সানভির চেঁচানো শুনে ঈশান মাথা তুলে তাকায়। ঈশিতাকে বলে, কি হয়েছে সানভীর, ওইভাবে চেঁচালো কেন? ঈশিতা ভয়ার্ত গলায় কাঁদো কাঁদো স্বরে বলে, কেউ একজন সানভি আপুর গলায় ছুরি ধরে ফোনটা নিয়ে নিয়েছে। সানভি আপুকে বাঁচাতে হবে ভাইয়া। হোয়াট? কি বলছিসটা কি? সিয়ান ওকে একা রেখে কোথায় গেল? বলতে বলতে খাবার প্লেট ছেড়ে তাড়াতাড়ি বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। সঙ্গে সঙ্গে রুমে গিয়ে সিয়ানকে ফোন করে। সিয়ান ফোন ধরছে না দেখে টেনশনের বাকিটা পাগল হয়ে যায় ঈশান।
হন্তদন্ত হয়ে রুম থেকে বেরোতে বেরোতে বলে, আমি 100% শিওর এটা শাওনের কাজ। ও যে কোনো ভাবেই হোক না কেন সানভীর ফ্ল্যাটের অ্যাড্রেস পেয়ে গেছে। মা, ঈশিতা, ফার্সিয়া, তোমরা জামা কাপড় গুছিয়ে নাও তাড়াতাড়ি, আমি চট্টগ্রাম যাচ্ছি। সেলিনা বেগম বলেন, এখন এত রাতে? কিন্তু কিভাবে? কিন্তু কিভাবে করলে হবে না মা, আমাকে চট্টগ্রাম যেতেই হবে, নয়তো সানভি আর সিয়ানকে বাঁচানো যাবে না। আমি শিওর ফার্সিয়া যে এখানে আছে সেই খবরটাও শাওন জেনে গেছে। তোমাদেরকে একা রেখে আমি যাব না, ওরা এসে এখানেও অ্যাটাক করতে পারে তোমাদের উপর। তাই তোমাদেরকে অদিতির বাসায় নিয়ে তারপর আমি চট্টগ্রাম যাব। মিনিট 15-এর মধ্যে ওরা সবাই তৈরি হয়ে নেয়। সবাই মুখে মাস্ক পরে বের হয়। রাত প্রায় 10:30। পাহাড়ি এলাকা বলে অনেকটাই নীরব চারপাশ। অদিতি আর ঈশানদের বাসা কাছাকাছি হয়। খুব তাড়াতাড়ি সেলিনা বেগমদেরকে অদিতিদের বাসায় রেখে ঈশান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বাসে উঠেই সিয়ানকে আবারও ফোন করে ঈশান। দুবার রিং হতেই এবার সিয়ান ফোন ধরে। হ্যালো হ্যালো সিয়ান, কোথায় তুই? শাওনের লোকেরা সানভির উপর অ্যাটাক করেছে। মুহূর্তেই সিয়ান অস্থির হয়ে বলল, কি বলছিস নাকি? তুই জানলি কি করে? তুই বাসা থেকে বের হওয়ার পরে কথা হচ্ছিল ঈশিতার সাথে সানভির। তখন ঈশিতা ভিডিও কলে কথা বলার মধ্যেই কেউ একজন সানভির গলায় ছুরি ধরে ফোনটা কেড়ে নেয়। সানভিকে বাঁচাতে হবে সিয়ান, আমি চট্টগ্রাম আসছি, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা কর। কত বড় সাহস ওর! আমার বোনের গায়ে হাত দিয়েছে। আজকে শাওনকে মেরেই ফেলবো। বলে কল কেটে দেয় সিয়ান। নার্সিংহোমের বেডে শুয়ে থাকা আরাফাতের দিকে তাকিয়ে বলে, শাওন সানভিকে কিডন্যাপ করেছে। আমি যাচ্ছি, আপনি এখানেই থাকুন, ল্যাপটপটা আপনার কাছেই রাখুন। বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় সিয়ান। সিয়ান আর আরাফাত যখন বাইকে করে আসছিল তখন কিছুটা পথ যাওয়ার পর ওদের বাইকের পাশ দিয়ে আরেকটা বাইক থেকে একজন আরাফাতের গায়ে ছুরি দিয়ে আঘাত করে। বাইকে 3টি ছেলে বসা ছিল। খুব দ্রুত গতিতে পেছন থেকে তারা এসে সিয়ানদের বাইকের পাশ ঘেঁষে ছুরি চালিয়ে দেয়। ছুরির আঘাত আরাফাতের পিঠে লাগে। সঙ্গে সঙ্গে তখনই আরাফাতকে নিয়ে সিয়ান নার্সিংহোমে চলে আসে। আরাফাতকে এখানে এনে ড্রেসিং করায় এত কিছুর মাঝে কখন যে সিয়ানের ফোন বন্ধ হয়ে গেছে খেয়াল নেই। হঠাৎ ফোন অন করার পরই দেখে ঈশানের অনেকগুলো কল। ভেবেছিল কল ব্যাক করবে, কিন্তু তার আগে ঈশানের আবার কল আসায় তখনই রিসিভ করে সিয়ান। দ্রুত গতিতে বাইক চালিয়ে সোজা এসে ফ্ল্যাটে ঢুকে সিয়ান। অনেক কিছু লন্ডভন্ড করা, আর কোথাও সানভি নেই। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আবারও ঘর থেকে বের হয়ে যায় সিয়ান। শহরের আনাচে কানাচে এখানে সেখানে অনেক জায়গায় খুঁজতে থাকে সানভিকে, কিন্তু এখন অবধি কোথাও খুঁজে পায়নি। বাইক চালানোর মাঝে আরাফাতের কল আসে। এক হাতে কল রিসিভ করে সিয়ান। হ্যালো, পেয়েছো সানভিকে? সিয়ান থমথমে গলায় বলল, না। শাওনের বাড়িতে গেছো? ওখানেই যাচ্ছি। সানভিকে পেলে জানিও। হুম। ঈশান চট্টগ্রাম এসে পৌঁছেই প্রথমে নিজেদের বাড়িতে গিয়ে বাইক নেয়। অলরেডি রাত 12:30 বাজে। রাস্তাঘাটে তেমন গাড়ি নেই, আর থাকলেও এখন গাড়ি করে খোঁজার মতো সিচুয়েশন নেই। বাইক স্টার্ট দিয়ে সিয়ানকে আবারও কল দেয়। হ্যালো, সানভিকে পেয়েছিস? না, শাওনের বাড়ি অব্দি গিয়েছিলাম, বাট শাওনরা কেউই বাড়িতে নেই। তুই এখন কোথায়? এই তো তোদের কলেজের কাছাকাছি আছি। তুই কলেজের সামনে এসে দাঁড়া, আমি আসছি। আচ্ছা। সিয়ান কলেজের সামনে এসে বাইক থামানোর মিনিট 5-এর মাথায় ঈশানও এসে বাইক থামায়। ঈশান বাইক থেকে নেমে সিয়ানের সামনে দাঁড়িয়ে বলে, কোথায় যেতে পারে বলতো সানভিকে নিয়ে? সিয়ান মাথা চেপে ধরে বলে, কিচ্ছু জানি না, আমার মাথা কাজ করছে না। কুল সিয়ান, এখনই মাথা গরম করলে চলবে না, ধৈর্য ধরতে হবে, মাথা ঠান্ডা রেখে সবকিছু ভাবতে হবে। আচ্ছা 1 মিনিট, তোদের গ্রামের বাড়ি কোথায় বলতো? রাউজানের দিকে। আচ্ছা শাওন, সানভিকে নিয়ে গ্রামের দিকে যায়নি তো? সিয়ান বাইকে একটা পাঁচ মেরে বলে, ওহ শিট, আমার এতক্ষণ একটু এই ব্যাপারটা মাথায় আসেনি। এখনই চল। সঙ্গে সঙ্গেই বাইক স্টার্ট দেয় সিয়ান। ঈশানও নিজের বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। একটা টিনের ঘরে নিভু নিভু সাদা আলো জ্বলছে। গাড়ি থেকে সানভিকে নামিয়ে টানতে টানতে নিয়ে যায় শাওন এই ঘরের ভেতর। সানভির মুখ বাঁধা। রাস্তার মধ্যে সানভি চেঁচাচ্ছিল বলে শাওনের মুখটা বেঁধে দিয়েছিল। এখানে এনে মুখটা খুলে দেয় শাওন। একটা শাড়ি সানভির সামনে ছুঁড়ে দিয়ে বলে, দ্রুত এটা পরে রেডি হয়ে নাও, একটু পরে তোমার আর আমার বিয়ে। কথাটা শুনে সানভির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ও চেঁচিয়ে বলল, আমি পড়বো না। তুমি যদি নিজে থেকে না পড়ো তাহলে আমি এসে পড়িয়ে দেব, সেটা কি তোমার ভালো লাগবে? সানভি কঠোর গলায় বলল, আমি শাড়ি পরবো না, আর তোকে কখনো বিয়েও করবো না।
শাওন মাথা চুল খামচে ধরে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো, কারণ শাওন এমনিতেও এখন মাথা গরম করতে চাইছে না, তাই কোনো রকমে রাগটা কন্ট্রোল করে বলল, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করব। ভেবো না সিয়ান এসে তোমাকে বাঁচিয়ে নিবে। কি ভেবেছিস আমি জানি না তুই আমাকে কেন বিয়ে করতে চাস? শুধুমাত্র আমাদের বাড়ি, ঘর, সম্পত্তি এই সবের লোভেই তুই আমাকে বিয়ে করতে চাইছিস। এজন্য তুই আমার ভাইয়াকে মারার চেষ্টা করেছিলি, তারপর আমার ভাবিকেও। তুই কি ভেবেছিস তোর মতো এমন নোংরা মন মানসিকতার ছেলেকে আমি বিয়ে করব? কোনো দিনও না। শাওন এবার আর রাগ কন্ট্রোল করতে পারে না, তেড়ে এসে সানভীর গাল চেপে ধরে বলে, এতক্ষণ বহুত ফালতু কথা শুনেছি, আর কোনো কথা না। জাস্ট 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে শাড়িটা পরে রেডি হয়ে নাও। বলে হনহনিয়ে ঘর থেকে বের হয়ে যায়। গ্রামে আসার পর সিয়ান আর ঈশান কেউই বুঝতে পারে না কোন দিকে যাবে বা আদৌ এখানে সানভি আছে কিনা, কি করে সানভির খোঁজ পাবে। দুজনে সেটাই ভাবছে। খোলা মাঠের মতো একটা জায়গায় দুজনে বাইক থামিয়ে দাঁড়িয়েছে। এখানে শুধু একটা মাত্রই টিনের ঘর, এর আশেপাশে তেমন কোনো ঘর নেই। সানভি ঘরের মধ্যে পায়চারি করছে, ও জীবনেও শাওনকে বিয়ে করবে না, যত যাই হোক না কেন। এসব ভাবতে ভাবতে জানালার কাছে এসে দাঁড়ায়। যে করেই হোক এখান থেকে পালাতে হবে। পালানোর উপায় খুঁজতে থাকে সানভি। জানালা দিয়ে তাকিয়ে দেখে আশেপাশেও তেমন বাড়ি ঘর নেই যে কারো থেকে হেল্প চাইবে। জানালা দিয়ে বাইরে চোখ যেতে খানিকটা দূরে দুটো ছেলেকে বাইকের সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে। দূর থেকে যে দিয়ে স্পষ্ট বুঝতে পারছে না এরা কারা, তবুও এতটুকু বুঝতে পেরেছে এরা শাওনের লোক নয়। এটা এই ঘরের পেছন সাইডে হওয়ার কারণে এখানে শাওনের লোকেরা পাহারায় নেই, ওরা বাড়ির সামনের জায়গাটা পাহারা দিচ্ছে। শাওন এখানে তেমন বেশি কাউকে আনেনি, অল্প কিছু ছেলেকে নিয়ে এসেছে। এর মধ্যে একজনকে পাঠিয়েছে কাজী ডেকে আনার জন্য। এত রাতে বলে কাজীও হয়তো পাচ্ছে না, তাই দেরি হচ্ছে। আর এজন্য শাওন সামনের রুমে পায়চারি করছে চিন্তায়। ওর মাথায় একটাই চিন্তা, সিয়ান এখানে এসে পৌঁছাবার আগে যে করেই হোক সানভিকে বিয়ে করতে হবে। সানভি জানালার একদম পাশ ঘেঁষে এসে দাঁড়িয়ে চাপা স্বরে ডাকতে থাকে, হেল্প মি প্লিজ, প্লিজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি। একটা ক্ষীণ মেয়েলি কণ্ঠস্বর ঈশানের কানে যায়, মনে হচ্ছে তাদের কেউ যেন ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখতে লাগে, হঠাৎ দেখে যায় দূরের ওই টিনের ঘরের মধ্যে। ঈশান বুঝতে পারে সেই ঘরে জানালা থেকে ওদের কেউ একজন ডাকছে। দূর থেকে মেয়েটার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই জায়গাটা বেশ অন্ধকার। ঈশান কোনো কিছু না ভেবে ওই ঘরের দিকে দৌড় দেয়। ঈশানকে হঠাৎ এভাবে ছুটে যেতে দেখে সিয়ান ওর পেছন পেছন দৌড়ে আসে। কাছাকাছি আসতেই ঈশান দেখতে পায় সানভিকে আরো দ্রুত এগিয়ে আসে জানালার কাছে। সানভি ও ঈশান আর সিয়ানকে দৌড়ে আসতে দেখে অবাক হয়ে যায়, বলে, ভাইয়া তোমরা এসেছো? শাওন আমাকে এখানে। সানভিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সিয়ান বলে, এত কথা বলার সময় নেই, তোকে সেফলি বের করি আগে, তারপর কথা হবে। বলে এগিয়ে এসে জানালার গ্রিল জোরে চেপে ধরতেই খুলে যায়। তারপর সানভিকে জানালা দিয়ে বের করে আনে। গ্রিল খোলার সময় আওয়াজ হয়, শাওনের লোকেরা পেছন সাইডে দৌড়ে আসে। সিয়ান ঈশানকে বলে, দ্রুত সানভিকে নিয়ে চল এখান থেকে, কুইক। ঈশান বলে, তুই যাবি না? মুহূর্তে কিছু একটা ভাবতে সিয়ানের চেহারা কঠিন হয়ে ওঠে। শক্ত গলায় বলে, আমার শাওনের সাথে অনেক হিসাব মেটাবার আছে, তুই যা এখান থেকে, ওকে নিয়ে। ঈশান সানভির হাত ধরে দৌড়ে গিয়ে সানভিকে নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। পেছন পেছন শাওনের কয়েকটা ছেলে দৌড়াতে থাকে। রাত প্রায় 2টার মতো। গ্রামের রাস্তা গুটগুটে অন্ধকার। ঈশান অন্ধকারের রাস্তা ঠিকমতো দেখতে না পারায় গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালাতে শুরু করে। এই এলাকার রাস্তা ঈশান চেনে না। আসার সময় সিয়ান সাথে ছিল, তাই সমস্যা হয়নি। তো এখন তো সিয়ানও নেই। বেশ খানিকটা যাওয়ার পর ওরা বুঝতে পারে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। সানভি বলে, আমরা কোথায় যাচ্ছি? জানি না, তবে আপাতত ওদের হাত থেকে পালাতে হবে। তাই বলে এই জঙ্গলের মধ্য দিয়ে? আমি এদিকে রাস্তা চিনি না, তারপর এই অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। আমার খুব ভয় লাগছে। ভয় পেও না, আমি আছি তো। সানভি প্রত্যুত্তরে কিছু বলে না, তবুও মনে মনে ভীষণ ভয় পাচ্ছে সানভি। একেই এত রাত, তার উপরে এই জঙ্গলের মধ্যে ওরা দুজন, আর ওদের পেছন পেছন জঙ্গলের মধ্যে দিয়ে ছেলেগুলো এখনো ধাওয়া করে বেড়াচ্ছে। বাইরে চেঁচামেচি শুনে শাওন বেরিয়ে আসে। বাড়ির সামনে এখনো 4-5 জন ছেলে ছিল। সিয়ানকে দেখে শাওন বলে, তুই তুই আবার এসেছিস? তোর এত বড় সাহস! কথাটা তো আমি তোকে বলবো, তোর এত সাহস হয় কি করে আমার বোনকে তুলে নিয়ে আসিস? বেশ করেছি, তুলে এনেছি। ওকে আমি বিয়ে করব। আমি থাকতে আমার বোনকে কখনোই তোর মতো একটা স্কাউন্ডেলের হাতে তুলে দেব না। তুই তুলে দেওয়ার কে রে? ভাগ্য ভালো থাকায় একবার বেঁচে গেছিস, তাই বলে কি ভাবছিস এবারও বেঁচে যাবি? আমি তোকে কিছুতেই বাঁচতে দিব না।
তারপর ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে দেখছিস কি? মার সিয়ানকে, মার। 4 থেকে 5 জন ছেলে হকি স্টিক নিয়ে সিয়ানের দিকে মারতে দৌড়ে আসে। একটা ছেলে হকি স্টিক তুলে সিয়ানকে মারতে গেলে সিয়ান সেই হকি স্টিক হাত দিয়ে ধরে নেয়। তারপর সেই হকি স্টিক দিয়েই ছেলেগুলোকে মারতে থাকে। এক একটা ছেলে মার খেয়ে মাটিতে পড়ে কাটাচ্ছে। অবস্থা বেগতিক দেখে শাওন পালানোর জন্য দৌড় দেয়। সিয়ানও পেছন পেছন দৌড়াতে থাকে। হাতের হকি স্টিকটা শাওনের পা বরাবর ছুঁড়ে মারে সিয়ান। সঙ্গে সঙ্গে থেমে যায় শাওনের পা। ব্যথায় কুকড়ে ওঠে পা, ধরে বসে পড়ে শাওন। সিয়ান দৌড়ে এসে শাওনকে সজোরে একটা লাথি দেয়। মুখ থুবড়ে সামনের দিকে উল্টে পড়ে শাওন। সিয়ান এগিয়ে গিয়ে শার্টের কলার চেপে ধরে সোজা করে বসিয়ে আরো কয়েকটা লাথি দেয় শাওনের বুকে। সঙ্গে নাক বরাবর সজোরে ঘুষি দিতে থাকে। গলগল করে রক্ত বের হতে থাকে শাওনের নাক মুখ দিয়ে। তারপর আবারও টেনে শাওনকে বসিয়ে গলা চেপে ধরে। এত মারার পরেও সিয়ানের রাগ যেন বিন্দুমাত্র কমেনি। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে। শাওনের কথা বলতে কষ্ট হয়, তবুও কোনো রকমে বলে, বলবো না। সঙ্গে সঙ্গে শাওনের নাকের উপর আরো কয়েকটা ঘুষি মারে সিয়ান। তারপর বলে, এতদিন যা খুশি তাই করেছিস, আজকে আর কোনো কথা হবে না। ভালো ভালো বল, বলছি ফারাজরা কোথায়? শাওনের শরীর নিস্তেজ হয়ে এসেছে, চোখ বন্ধ হয়ে আসছে, তবুও কোনো রকমে বলল, বলবো না। কি করবি? কি করব সেটা দেখতেই পাবি। বল, বলছি ফারাজরা কোথায়? শাওনের শরীর নেতিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শাওন। মাটির উপরেই হাত দিয়ে জোরে আঘাত করে সিয়ান। চোখে মুখে বিরক্তির রেখা দেখা যাচ্ছে। উঠে দাঁড়িয়ে এক হাতে টানতে টানতে শাওনকে নিয়ে বাইকে উঠিয়ে বাইকে স্টার্ট দেয়। এদিকে ঈশান আর সানভীর বাইকের পেছনে ছেলেগুলো অনবরত দৌড়ে আসছে। এতক্ষণ এরা 5 থেকে 6 জন থাকলেও মাঝ রাস্তায় আরো কয়েকজনকে ফোন করে ডেকে নেয়। এখন প্রায় 15 থেকে 20 জন তাদের পিছু ধাওয়া করেছে। যেতে যেতে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছে তারা। গভীর জঙ্গল, গুটগুটে অন্ধকার, ছেলেগুলো হাতে টর্চ নিয়ে দৌড়াচ্ছে। একটা সময় এসে ঈশানের বাইক থেমে যায়। সানভি ভুরুকুচকে বলল, কি হলো? বাইক থামালেন কেন? ঈশান বাইক থেকে নেমে দাঁড়িয়ে সানভির হাত ধরে বলল, মেবি পেট্রোল শেষ হয়ে গেছে, আমাদের এবার এভাবেই যেতে হবে। বলে সানভিকে নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ওরা একটা ঘন ঝোপের পেছনে সে লুকায়, আর ছেলেগুলো ঝোপের চারপাশে এদিক ওদিক খুঁজতে লাগে। অনেকক্ষণ দৌড়ানোর ফলে পায়ে ভীষণ ব্যথা হচ্ছে সানভির। সানভি পা ধরে মাটির উপর বসে পড়ে। ঈশান ঝোপের আড়াল থেকে ছেলেগুলোকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ বুঝতে পারে ছেলেগুলো এদিকে আসছে। তো ঈশান সানভির হাত ধরে দাঁড় করাতে নিলে পায়ে কাটা বিঁধে যায় সানভির। ব্যথায় মৃদু চেঁচিয়ে ওঠে সে। সানভির গলার আওয়াজ পেয়ে ছেলেগুলো একে অপর থেকে বলতে শুরু করে, এইদিকেই আছে মনে হয়, চল চল খুঁজে দেখি। ঈশান সানভির মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলে, কি হলো, চেঁচাচ্ছ কেন? চলো। বলে আবারও সানভির হাত ধরে এগোতে যায়। সানভি ঠায় দাঁড়িয়ে থাকে। কাছাকাছি আসতে বুঝতে পারে সানভি চোখ মুখ খিচে কাঁদছে। সানভির কাছে সে দাঁড়িয়ে বলে, কি হলো, কাঁদছো কেন? ভাই কিচ্ছু একটা। বলে ফুফিয়ে ওঠে সানভি। এখন কি করবে ভেবে পায় না ঈশান। এদিকে ছেলেগুলোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। হুট করে সানভিকে কোলে তুলে নেয় ঈশান। খানিকটা অস্বস্তি ভরা কণ্ঠে বলে, ডোন্ট মাইন্ড প্লিজ, এছাড়া আর কোনো উপায় নেই, এই মুহূর্তে এভাবেই যেতে হবে। সানভি ঈশানের গলা জড়িয়ে ধরে ঈশানের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। এটা কি হলো? ঈশান ওকে কোলে তুলে নিয়েছে। এটা ভাবতেই ওর লজ্জা লাগছে ভীষণ। সঙ্গে সঙ্গে ঈশানের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয় সানভি। এভাবেই সানভিকে নিয়ে অনেকটা দূর আসতেই সামনে একটা ভাঙাচোরা পরিত্যক্ত বেড়ার ঘরের মতো দেখতে পায়। ঈশান সানভিকে নিয়ে এই ঘরের ভেতরে ঢুকে। ছোটখাটো একটা রুমের মতো, উপরে বেড়ার ছাউনি, চারপাশেও বেড়ার দেয়াল। ঘরের দরজাটা ভাঙাচোরা। সানভিকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে ওকে নিচে একপাশে বসিয়ে দিয়ে ঈশান দ্রুত গতিতে এসে দরজাটা লাগায়। তারপর দ্রুত সানভির পাশে গিয়ে বসে বলে, তুমি কি কিছু মাইন্ড করেছো? আসলে ওই সিচুয়েশনে আমার মাথা কাজ করছিল না, তাই তোমাকে ওভাবে নিয়ে। ঈশানের কথার মাঝে সানভি বলে, আমি কিছু মনে করিনি। ঈশান সানভির পাটা নিজের দিকে টেনে এনে বলে, দেখি পায়ে কি হয়েছে। ফোনের ফ্ল্যাশ অন করে সানভির পায়ের উপর ধরে। একটা কাঁটা বিঁধে গেছে সানভির পায়ে। সঙ্গে সঙ্গে একটান দিয়ে কাঁটাটা বের করে ঈশান। সানভি চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। পকেট থেকে একটা রুমাল বের করে সানভির পায়ে বেঁধে দেয় ঈশান। সানভি কিছুটা স্বাভাবিক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে, আমরা এখান থেকে যাব কি করে? আপাতত আজকের রাতটা এখানেই থাকতে হবে। ওরা যেভাবে আমাদের পিছু নিয়েছে, এখন এভাবে আর এখান থেকে বের হওয়া যাবে না। সকাল হোক, তারপর দেখি কি করা যায়। আমার ভাইয়ের জন্য ভীষণ টেনশন হচ্ছে। সানভি সিয়ানের কথা বলার সঙ্গে সঙ্গে সিয়ানকে ফোন করে ঈশান। সিয়ান বাইক চালাতে চালাতে ফোন রিসিভ করে বলে, হ্যালো, কোথায় তোরা?
ঠিক আছিস তো? আমরা ঠিক আছি, চিন্তা করিস না। তুই কোথায় আছিস? আমি স্ক্রাউন্ডেলের বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছিস? সিয়ান আরো কিছু বলার আগে ঈশানের ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। ঈশান ফোন পকেটে ঢুকিয়ে সানভির দিকে এগিয়ে এসে বলে, চিন্তা করো না, সিয়ান ঠিক আছে। বাড়ি তো ফিরছে ও। সানভি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ সিয়ানকে নিয়ে অনেক চিন্তায় ছিল। ঈশান সানভির পাশে বসে পড়ে। বেশ ক্লান্ত লাগছে শরীর, অনেক দখল গিয়েছে কিনা। অনেকটা সময় নীরবতা কেটে যায়, কেউ কোনো কথা বলে না। বেশ কিছুক্ষণ বাদে ঈশান বলে ওঠে, অনেক ধকল গিয়েছে তোমার উপর দিয়ে। ঘুম আসলে ওই পাশে গিয়ে ঘুমিয়ে পড়তে পারো। সমস্যা নেই, ঠিক আছে আমি। ঈশান আর কথা বাড়ায় না, মাথা ব্যথা করছে ওর। তাছাড়া শরীরও ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই চোখ লেগে আসে ঈশানের। ভীষণ বৃষ্টি পড়েছে। নিজেদের বাড়িতে আসে সিয়ান। দরজা খুলে শাওনকে টানতে টানতে নিয়ে ড্রয়িং রুমের ফ্লোরে ছুরি মারে। শাওনের এখনো জ্ঞান ফেরেনি। একটা গ্লাসে করে পানি এনে ঢকঢক করে খেয়ে নেয়। ভীষণ টায়ার্ড হয়ে আছে। সোফায় গায়ে লিয়ে দেয় সিয়ান। ফজরের আজান দিচ্ছে। সেলিনা বেগম নামাজ পড়ে নিলেন। সিয়ান ঈশানকে সারা রাত ধরে ফোন করেছিলেন, কেউই ফোন তোলেনি। সারা রাত এই টেনশন করতে করতেই ঘুম হয়নি ওনার। ঈশিতা এসে বলে, ঘুমাবে না আম্মু? এদের চিন্তায় চিন্তায় রীতিমতো পাগল হয়ে যাচ্ছি আমি। কেমন আছে এরা? সানভিকে খুঁজে পেয়েছে কিনা কিছুই জানি না, আর তুই বলছিস ঘুমাতে? যা তো এখান থেকে, যা। ঈশিতা আর কিছু বলে না, বিনা বাক্যে সেখান থেকে চলে যায়। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। ঈশান ঘরের মেঝেতে ঘুমাচ্ছে, আর ঈশানের পাশে বসে ঈশানকে দেখায় ব্যস্ত সানভি। রাতে সানভি আর ঘুমায়নি। ঈশান ঘুমানোর পর থেকে ওর মাথার পাশে বসে ওকে দেখছে সানভি। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। হলদে ফর্সা গালের চাপা দাড়িগুলো মানুষটার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। এই ঘুমান্ত অবস্থায় ভীষণ মায়াবী লাগছে দেখতে। হয়তো সানভি তাকে পছন্দ করে, সেজন্য তার কাছে আরো বেশি ভালো লাগছে। প্রতিটা মানুষের কাছেই তার ভালোবাসার মানুষটা যেমনই হোক না কেন, তার কাছে তাকেই সবচেয়ে বেশি সুন্দর আর সুদর্শন মনে হয়। বাইরে হালকা হালকা আলো ফুটছে। ঘরের মধ্যেও বেশ অনেকটাই এখন আলো। সানভি ঈশানের দিকে ঝুঁকে ওকে দেখতে থাকায় ওর কিছুটা চুল ঈশানের চোখে মুখে পড়ে। খানিকটা নড়ে চড়ে ওঠে ঈশান। সানভি সঙ্গে সঙ্গে দূরে সরে যায়। ঘুম ভেঙে যায় ঈশানের। আস্তে আস্তে চোখ খুলে তাকায় সানভিকে ওভাবেই বসে থাকতে দেখে উঠে বসে বলে, তুমি আর রাতে ঘুমাওনি? না। রাত থেকে তো কিছুই খাওনি, খিদে পেয়েছে নিশ্চয়ই। হুম। ঈশান উঠে দাঁড়িয়ে বলে, তুমি এখানেই বসো, আমি দেখছি আশপাশে কোনো ফলমূল পাওয়া যায় কিনা। এই জঙ্গলে ফল পাবেন কোথায়? খুঁজে দেখতে তো দোষ নেই। আমিও যাব আপনার সাথে, ভয় লাগছে আমার। আচ্ছা চলো। বাইরে বৃষ্টির তেজ এখন কমে গেছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এর মধ্যে ঈশান আর সানভি দুজনে জঙ্গলের রাস্তা ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর অব্দি চলে এসেছে দুজনে, কিন্তু এখন অব্দি কোনো ফলমূলের গাছ পায়নি। হাঁটতে হাঁটতে সানভির ক্লান্ত হয়ে গেছে। কালকে রাত থেকে পেটে কিছু পড়েনি। পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে, তার উপর পায়েও আবার ব্যথা করছে। হাঁটতে হাঁটতে সানভি বলে, জঙ্গলের কত গভীরে চলে এসেছি আমরা। এই জঙ্গল থেকে বের হবো কি করে এখন? জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। আর কত হাঁটবো? আমার তো পায়ে এবার ব্যথা করছে। তাহলে এখানে বসো, একটু রেস্ট নাও, তারপর আবার যাব। দুজনে একসঙ্গে গাছের নিচে বসে পড়ে। খানিক বাদে আশপাশ থেকে কিছু লোকের পায়ের শব্দ পাওয়া যায়। কেউ বোধহয় এদিকে আসছে। সানভি বেশ ঘাবড়ে যায়। ভয় ঈশানের বাহু চেপে ধরে। ঈশান আর সানভি দুজনে উঠে দাঁড়ায়। ওরা দৌড়ানোর জন্য পা বাড়াতেই দেখে কিছু লোক এদিকে আসছে বন থেকে কাঠ কেটে নিতে। লোকগুলো এভাবে সানভি আর ঈশানকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়। কাছাকাছি এসে একজন বলে, কেডা তোমরা? এই জঙ্গলে কি করো? ঈশান আর লোকটার উদ্দেশ্যে বলল, আমরা রাতের অন্ধকারে রাস্তা হারিয়ে এখানে চলে এসেছি আঙ্কেল। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। কিছু গুন্ডারা আমাদের পেছনে তাড়া করছে। লোকগুলো কিছুক্ষণ একে অপরের মুখ চাওয়াচাই করে। এক দুজন লোকের ওদের কথা বিশ্বাস হয় না, কিন্তু প্রথমে এসে যে লোকটা ওদের সাথে কথা বলে সে লোকটা ঈশানের কথা বিশ্বাস করে। ঈশানের কাঁধে হাত রেখে বলে, চলো বাবা, আমরা লগে চলো। এইখান থেকে সামনে একটা নদী আছে, নদী ফেরলে আমগর গ্রাম। আমরা এই গ্রামেই থাকি। হেন থেকে তোমার শহরে যাইয়াতে পারবা। তারপর ওনার পাশের লোকগুলোকে বলে, তোরা কাট কাট, আমি হ্যাগরে দিয়ে আইতাছি। তারপর লোকটা ঈশান আর সানভিকে নিয়ে আরো বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্য দিয়ে নদীর পাড়ে যায়।
নদীর কিনারায় ওনাদের নৌকা বাঁধা ছিল। লোকটা ঈশান আর সানভিকে নিয়ে সেই নৌকায় উঠে পড়ে। ঈশানরা যখন নৌকায় উঠছিল তখন শাওনের লোকেরা ওদের দেখে ফেলে। ওরা দৌড়ে আসতে আসতে তাদের নৌকা ছেড়ে দেয়। নদীর এই পারে জঙ্গলের পাশে আর কোনো নৌকা বাঁধা ছিল না, তাই শাওনের লোকদের জঙ্গলেই দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। একটা ছেলে বলতে থাকে, অল্পের জন্য এরা হাতছাড়া হয়ে গেল। বস তো আমাদেরকে মেরেই ফেলবে যদি ভাবিকে না নিয়ে যেতে পারি। বাকি ছেলেগুলো বলতে থাকে। এদের মধ্যে যে ছেলেটা ওদের লিড দিচ্ছিল সেই ছেলেটা এবার বলে ওঠে, আরে পাগল নাকি তোরা? বসের দুটো কথা নয় শুনবো, কিন্তু এভাবে অত গভীর নদীর পানিতে সাঁতার কেটে অত দূরে যাওয়ার জন্য নিজের জীবনের রিস্ক নিব নাকি? ফিরে যাব আমরা, বসকে গিয়ে বলবো খুঁজে পাইনি। সিয়ান শাওনের মুখের উপর জগ এনে পানি ঢেলে দেয়। শাওন ধরফরিয়ে মাথা তোলে। নাক মুখে সব রক্ত শুকিয়ে লেগে আছে। সারা শরীর ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, তাই শাওন শরীর নাড়াতে পারে না। সিয়ান শাওনের পাশে হাঁটু গেড়ে বসে কলা চেপে ধরে ধমকের স্বরে বলে, এবার বল ফারাজরা কোথায়, বল। বলতে চায় না। শাওন বেশ অনেকক্ষণ চুপ করে থাকে। শাওনের চুপ করে থাকাতে সিয়ানের মেজাজ আরো বিগড়ে যায়। সঙ্গে সঙ্গে সিয়ান আরো কয়েকটা ঘুষি মারে শাওনের মুখে। নাক মুখ ফেটে আবারও রক্ত বেরোতে শুরু করে। শাওন শেষে বাধ্য হয়ে কাপা কাপা হাতে প্যান্টের পকেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দেয় সিয়ানের দিকে। ইশারায় বোঝায় এখানে ঠিকানা দেয়া আছে। সিয়ান কার্ডটা হাতে নিয়ে এক পলক কার্ডটার দিকে তাকিয়ে স্টোর রুমের দিকে যায়। সেখান থেকে দড়িয়ে নিয়ে শাওনের হাত পা বেঁধে ফ্লোরে একপাশে ফেলে রেখে মেইন ডোর লক করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কার্ডে একটা হোটেলের ঠিকানা দেয়া আছে। সিয়ান গাড়ি ড্রাইভ করে সেই ঠিকানা অনুযায়ী যায়। হোটেলের রিসেপশনে গিয়ে কার্ডে লেখা রুমের চাবি চাইতেই রিসেপশনে বসা লোকটা বলে, এই রুমের চাবি দেয়া যাবে না। চাবি দিন বলছি। শাওন ভাইয়ের করা হুকুম, এই রুমের চাবি যেন কাউকে না দেওয়া হয়। সিয়ানের চোয়াল আবারও শক্ত হয়ে আসে। মাথা আবারও রাগে ফেটে যাচ্ছে ওর। রিসেপশনে বসে থাকা সেই লোকটার কলা চেপে ধরে বলে, তোদের শাওনকে মেরে ফেলে রেখে এসেছি, আর ওর থেকেই কার্ডটা নিয়ে এসেছি। ভালোই ভালোই চাবিটা দিয়ে দে বলছি। লোকটা ভয়ে শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে চাবিটা এগিয়ে দেয় সিয়ানের দিকে। সিয়ান এক হাতে টান দিয়ে চাবিটা নিয়ে নেয়। লিফটে করে উঠে যায় 9ম তলায়। 907 নম্বর রুমের দিকে এগিয়ে গিয়ে চাবি দিয়ে রুমটা খুলে ভিতরে ঢুকে। রুমটাতে টিমটিমে একটা হলুদ রঙের বাতি জ্বলছে। অনেক ধুলোবালিও জমে আছে। সিয়ান কাশতে কাশতে রুমের মধ্যে ঢুকে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইট জ্বালায়। ইমানুর রহমান ভালো করে চোখ খুলে তাকাতে সিয়ানকে দেখে খুশিতে ওনার চোখ চিকচিক করে ওঠে। চেঁচিয়ে বলতে লাগে, বাবা তুমি এসেছো? তারপর সঙ্গীতা বেগম আর ফারাজের দিকে তাকিয়ে বলে, সঙ্গীতা, ফারাজ, তোমরা দেখো কে এসেছে। ওনারাও ভালো করে চোখ মেলে তাকাতেই সিয়ানকে দেখে ভীষণ খুশি হয়। সিয়ান এগিয়ে ইমানুর রহমানের সামনে দাঁড়ায়। ইমানুর রহমান আবারও বলতে শুরু করে, আমি জানতাম তুমি আসবে, আমাদের বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো এখনো। আমাকে তো ফিরে আসতেই হতো বাবা, আমার ফার্স্টের জন্যই তোমাকে বাঁচতে হতো। বলে ওনার হাত পায়ে দড়ি খোলা শুরু করে। ইমানুর রহমান ব্যস্ত হয়ে বলে, আমাদের মেয়েটা কেমন আছে বাবা? ও ঠিক আছে তো? শাওন ওর কোনো ক্ষতি করেনি তো? ফার্স্ট একদম ঠিক আছে বাবা, চিন্তা করবেন না। সিয়ান একে একে সবার দড়ি খুলে দেয়। ফারাজ এসে সিয়ানকে জড়িয়ে ধরে। সিয়ান আর ফারাজ দুইজনের চোখেই জল। ফার্সিয়ার পুরো ফ্যামিলিকে এভাবে দেখে একটুও ভালো লাগছে না সিয়ানের। ফারাজ জড়িয়ে ধরেই বলতে লাগলো, আমার বিশ্বাস ছিল তোর উপর সিয়ান, তুই একদিন ঠিক আমাদের এখান থেকে বের করে নিয়ে যাবি। শাওন আমাদের এমন ভাবে এখানে আটকে রেখেছে যে কোনোভাবেই বের হওয়ার কোনো রাস্তা ছিল না। সঙ্গীতা বেগমও এগিয়ে এসে সিয়ানকে জড়িয়ে ধরে বললেন, আমাদের খোঁজ পেয়েছো কিভাবে বাবা? আর ওই শাওন এখন কোথায়? চলুন আমার সাথে, বাকিটা বাড়িতে গিয়েই বলছি। সিয়ান, ইমানুর রহমান, সঙ্গীতা বেগম আর ফারাজকে নিয়ে রওনা দেয় নিজেদের বাড়িতে যাওয়ার জন্য। নদী পার হয়ে নেমে সেই লোকটার সাথে গ্রামের রাস্তা ধরে হাঁটছে ঈশান আর সানভি। লোকটা বলল, আমরা এই গায়েই থাকি, এই জঙ্গল থেকে কাঠ কাইটা আইনা বিক্রি করে খাই। একখান কুড়ে ঘর, বউ ছেলেই আমার সম্বল। তোমরা তো রাতে কিছু খাইতে পারো নাই, আমার ঘরে আইও, তোমাকে খাওয়ানোর একটা ব্যবস্থা করতে হইব তো। ঈশান বলে, তার দরকার নেই আঙ্কেল, আমাদেরকে শহরে ফেরার রাস্তাটা দেখিয়ে দিন তাহলেই হবে।
বাড়িতে ফিরতে হবে তাড়াতাড়ি। সবাই অনেক টেনশন করছে। পেটে খাওন না থাকলে বাড়িতেই বা যাইবা কেমনে? রাস্তায় তো অসুস্থ হইয়া পইরা যাইবা, তারপর খাওয়া দাওয়া দাইয়া পেট ভরে একেবারেই রওনা দিও। ঈশানও বুঝতে পারছে সানভীর ভীষণ খিদে পেয়েছে, তাই আর না করেনি লোকটাকে। লোকটি ওনার ভাঙ্গা কুড়ে ঘরের মধ্যে নিয়েই ওদের বসতে দিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে হাঁকডাক ছাড়ে। কি ব্যাপার, কই গো তুমি? দেখো কারা আইছে, খাওয়ানোর ব্যবস্থা কর তাড়াতাড়ি। এরা রাতের থেকে কিছু খায় নাই। রান্নাঘর থেকে একটা মধ্যবয়সী মহিলা বেরিয়ে এসে পরনে মলিন শাড়ি এগিয়ে এসে বলে, কি গো এত ডাকছিল কেন? কাজ করতেছি তো। কাজ কাম পরে কইরো, আগে অগো খাওয়ানোর ব্যবস্থা কর। নদীর হেই পারের জঙ্গলে গুন্ডারার তারা খাইয়া রাস্তা হারাইয়া ফেলাইছে, সারা রাত কিছু খায় নাই। মহিলা সানবিদের তাকিয়ে খানিকটা হাসার চেষ্টা করে, বলে, তোমরা বইও, খাওয়ান আনতাছি। ঈশান ছোট্ট করে জবাব দেয়। আচ্ছা। তারপর লোকটা ঈশান আর সানভীর দিকে তাকিয়ে বলে, তোমরা দুজনে কি হও, জামাই বউ নাকি? লোকটার এমন প্রশ্নে ঈশান আর সানভীর দুজনেই থতমত খেয়ে যায়। ঈশান বলে, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না আঙ্কেল। আসলে আমার বন্ধুর বোন, আমার ছোট বোনের মতোই। ওকে বিয়ে করার জন্য গুন্ডারা তুলে নিয়ে এসেছিল। সেখান থেকে ওকে বাঁচিয়ে নিয়ে আসার সময় গুন্ডারা ধাওয়া করে। ও আচ্ছা, বুঝতে পারছি। বা তোমরা দুজনের কিন্তু মানাইছে বেশ, তোমার লগে খুব মানাইছে ওরে। ঈশান গলা ছেড়ে বলল, ওকে আমি বোনের চোখেই দেখি। আমার নিজের বোন যেমন, সেও আমার চোখে তেমনই। লোকটি আরো কিছু বলার আগে ওনার বউ এসে ওদের সামনে প্লেটে করে ভাত, ডাল আর আলুর তরকারি এনে দেয়। লোকটা বলে, নাও বাবা নাও, কিছু মনে করো না, এই গরিবের ঘরে আজকে এডি দিয়াই খাইয়া লও। ঈশান মুস্কি হেসে বলে, হ্যাঁ সমস্যা নেই আঙ্কেল, আমরা খেয়ে নিব। আপনি যে আমাদের জন্য এত কিছু করেছেন এটাই অনেক। ওনার বউ পানি এনে এগিয়ে দেয়। দুজনেই হাত দিয়ে খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষে লোকটি আর ওনার বউয়ের থেকে বিদায় নেয় ঈশান। লোকটি ওনার বউকে বলে, আমি ঘরে আগায় দিয়ে আইতাছি। তারপর লোকটি ঈশান আর সানভিকে শহরে যাওয়ার রাস্তার দিকে নিয়ে যায়। গ্রামের বাজার এখানটা মোটামুটি পাকা রোড। লোকটি ঈশান আর সানভির সাথে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। উনি বারবার বলছেন তাদেরকে গাড়িতে তুলে দিয়েই যাবেন। ঈশানও তাই আর কিছুই বলেনি। লোকটা আবারও বলে, তোমার বাড়ি কোন জায়গায়? ঈশান বলল, চট্টগ্রাম শহরের দিকে। তারপর সানভিকে দেখিয়ে বলল, আর ওদের গ্রামের বাড়ি হচ্ছে জঙ্গলের ওই পাশের গ্রামে। সেখানে ওকে তুলে নিয়ে এসেছিল। ওরা চট্টগ্রাম শহরেই থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। এখান থেকে চট্টগ্রামের শহরে বাস যায়, তোমরা সেই বাস ধরেই চলে যেতে পারবা। মিনিট পাঁচেকের মধ্যেই বাস আসে। লোকটি বাসটাকে হাত দিয়ে থামায়। ঈশান আর সানভিকে নিয়ে বাসে উঠে পড়ে। ওদের বসার জন্য সিট ঠিক করে দিয়ে চলে আসার সময় ঈশান ডেকে বলে, আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা হেল্প করার জন্য। আপনার এই উপকার কোনো দিনও ভুলবো না। ধন্যবাদ কইও না বাবা, আমার পোলা মাইয়া হইলেও আমি এরকম সাহায্য করতাম। তোমরাও আমার পোলা মাইয়া মনে করেই সাহায্য করছো। ভালো থাইকো, আল্লাহ যেন তোমারে সহি সালামত নিয়ে পৌঁছায়। বলে ঈশানের থেকে বিদায় নিয়ে উনি নেমে যান বাস থেকে। সানভি লোকটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে অনেক, তাই না? ঈশান সানভির দিকে তাকিয়ে ছোট্ট করে জবাব দেয়, হুম। প্রায় 2 ঘন্টা পর সানভি আর ঈশান চট্টগ্রাম এসে পৌঁছালো। পুরো রাস্তায় দুজনেই চুপচাপ ছিল, কেউই আর কোনো কথা বলেনি। বাস থেকে নেমে ঈশান নিজের ফোনটা একটা দোকানে চার্জ করিয়ে নেয়। তারপর সিয়ানকে ফোন দেয়। হ্যালো, কোথায় আছিস তোরা? কাল রাতে কতবার কল দিয়েছিলাম, ফোনে কল ঢুকছিল না। আমরা ঠিক আছি, চট্টগ্রাম আছি এখন। ফোনে চার্জ ছিল না আমার। তুই একটা কাজ কর, সানভিকে নিয়ে আমাদের ফ্ল্যাটে চলে আয়। আমি ফারাজদেরকে নিয়ে আমাদের ফ্ল্যাটে আছি। ওদের খোঁজ পেয়েছিস? হ্যাঁ, বাসায় আয়, সবটা বলছি। ওকে, আসছি আমরা। আধ ঘন্টার মধ্যে ওরা বাসায় এসে পৌঁছালো। সিয়ান দরজা খুলে ওদের ভেতরে এনে বসায়। সানভির পায়ের দিকে চোখ যেতেই অস্থির হয়ে ওঠে সিয়ান। রুমালের উপর দিয়ে রক্ত শুকিয়ে লেগে আছে। দৌড়ে এসে বোনের পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে সিয়ান। কি করে হলো? তেমন কিছু না। কি কিছু না? পায়ে রক্ত আর তুই বলছিস কিছু না? কি হয়েছে পায়ে? কাটা ফুটেছে। ঈশান কিছু বলার আগেই সানভি বলে, ওনার কোনো দোষ নেই, আর বেশি কিছু তো হয়নি আমার, সামান্য কাটেই তো সামান্য? এটাকে সামান্য বলছিস তুই? তুই জানিস না তোর গায়ে একটু আঁচড় লাগলে আমার কষ্ট হয়।
ভরসা করে ঈশানের সাথে পাঠিয়েছিলাম, ভেবেছিলাম ও তোর খেয়াল রাখতে পারবে, কিন্তু তুই ভুল বুঝছিস ভাইয়া, উনি আমার যথেষ্ট খেয়াল রেখেছে, গুন্ডাদের থেকে বাঁচিয়ে আগলে আগলে রেখেছে। তুই শুধু শুধু ওনাকে দোষ দিচ্ছিস, শান্ত হ প্লিজ। সিয়ান বসে পড়ে সোফায়। সানভি কাল রাত থেকে যা যা হয়েছে সব খুলে বলে সিয়ানকে। সব শুনে সিয়ানের মেজাজটা আবারও গরম হয়ে যায় শাওনের উপর। ওই শাওনের বাচ্চার জন্য ওর বোন আর বন্ধুকে এত কিছু পোহাতে হয়েছে। তবুও যত সম্ভব রাগটা কন্ট্রোল করে সিয়ান ওদের বলে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে তোরা। ঈশান বলল, ফারাজরা কোথায়? ওরা ঘরে রেস্ট নিয়েছে, তোরাও গিয়ে ফ্রেশ হয়ে নে, রেস্ট কর, অনেক টায়ার্ড হয়ে আছিস, রুমে যা। ঈশান সানভি দুজনে উঠে চলে যায় ফ্রেশ হতে। ফারাজদের নিয়ে ফিরে এসে সেলিনা বেগমকে ফোন দিয়ে ওদের খুঁজে পাওয়ার খবরটা জানায় সিয়ান। তবে ঈশান আর সানভির ব্যাপারে কিছুই বলেনি ওনাকে আর বাড়তি চিন্তায় ফেলতে চায়নি সিয়ান। বিকালবেলা ড্রয়িং রুমে সবাই বসে আছে, সবাই গল্পগুজব করছে, শুধু সিয়ান ছাড়া। সিয়ান নার্সিং হোমে গেছে কারণ আরাফাতকে রিলিজ দেবে আজকে। সানভি ইশারার বাবা মায়ের সঙ্গে গল্প করছে। এই সুযোগে ঈশান ফারাজকে আলাদা ডেকে নেয় কথা বলার জন্য। ওরা দুজনে বারান্দায় দাঁড়িয়ে আছে। ঈশান ফারাজকে বলল, ঈশিতাকে বিয়ে করতে চাও? ঈশানের এমন প্রশ্ন অবাক হয়ে যায় ফারাজ, কি বলবে ভেবে পায় না। ঈশান ফের বলে, আমি জানি তোমাদের সম্পর্ক আছে, ঈশিতা আমাকে সবটা বলেছে। ঈশিতা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার কথা হচ্ছে তুমি সত্যি সত্যি আমার বোনকে ভালোবাসো তো? আমাদের 5 বছরের সম্পর্ক, তোমার বোনকে আমি সত্যি ভালোবাসি আর বিয়েও করতে চাই। এই কয়টা দিন ওর সাথে কথা বলা ছাড়া কিভাবে ছিলাম সেটা শুধু আমি জানি। আর কয়েক মাস বাদে ঈশিতার এইচএসসি পরীক্ষা, ওর পরীক্ষা শেষ হলেই তোমাদের বিয়ের কথা পাকাপাকি করা হবে। আন্টি রাজি হবে তো? না হওয়ার কি আছে, আমরা সবাই জানি তুমি কেমন ছেলে, তাহলে না রাজি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সবচেয়ে বড় কথা, ঈশিতা যেখানে ভালো থাকবে আমরা সেখানেই ওর বিয়ে দিব। হাতঘড়িতে টাইম দেখে নিল ঈশান, তারপর ফারাজকে বলল, শোনো, আমি এখন রাঙামাটি যাচ্ছি, কয়েকদিনের মধ্যে ট্রান্সফার নিয়ে একেবারে এদিকে চলে আসব। ওখানে আমার আর মন টিকছে না। সিয়ান এলে তারপর যেতে পারতে। ওকে ফোন করে বলে দিব, সমস্যা নেই। তুমি সবার খেয়াল রেখো। সিয়ান বোধহয় রাতের দিকে ফিরবে। আমাদের ইশটা কেমন আছে? ঈশার নাম শুনে ঈশানের মনের কোণে কেমন একটা চিনচিনে ব্যথা অনুভূত হলো। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, তোমার বোন ভালো আছে, কিছুদিনের মধ্যেই ওদের সবাইকে নিয়ে ফিরছি। তবে হ্যাঁ, আমি যে ট্রান্সফার নিয়ে চলে আসব কিছুদিনের মধ্যে, কথাটা কেউ যেন না জানতে পারে। তোমাকে জানিয়ে গেলাম, ওদের সবাইকে সারপ্রাইজ দিব। ফারাজ মাথা নাড়িয়ে হেসে বলল, আচ্ছা ঠিক আছে। আন্টি, আঙ্কেল, সানভি আমাকে রাঙামাটি ফিরতে হবে, কাজ আছে। সানভি অবাক হয়ে বলল, আজই চলে যাবেন? হ্যাঁ, ইম্পর্টেন্ট কাজ আছে। ভাইয়া এলে যেতে পারতেন। সিয়ানকে ফোন করে বলে দিব আমি। তুমি আর ফারাজ আন্টি আঙ্কেলের খেয়াল রেখো, আমি আসছি। ইমানুর রহমান আর সঙ্গীতা বেগমের থেকে বিদায় নিয়ে ঈশান বেরিয়ে পড়ে। হসপিটাল থেকে আরাফাতকে রিলিজ করে বাড়িতে পৌঁছে দিতে চায় সিয়ান, কিন্তু আরাফাত জানায় ও একদম ঠিক আছে, এখন সিয়ানের সাথে ওই বাড়িতে যাবে। তাই সিয়ান আরাফাতকে নিয়ে একসঙ্গে ওই বাড়িতে যায়। এখানেই দুজন লোক রেখে গিয়েছিল সিয়ান শাওনকে পাহারা দেওয়ার জন্য। বাড়িতে ঢুকে প্রথমে শাওনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, থানার পুলিশ অফিসারদেরকে টাকা খাইয়ে আমার বাবা মার মার্ডার কেসটা অফ করে রেখেছিস। আমি 100% শিওর আমার বাবা মায়ের মৃত্যুতে তোর হাত আছে। তুই ইচ্ছে করে মার্ডার করিয়েছিস আমার বাবা মাকে। আরাফাত অবাক হয়ে বলে, মানে কি বলছো কি তুমি জিয়ান? শাওন আঙ্কেল আন্টি কি খুন করেছে? আমি ঠিকই বলেছি ভাইয়া, আমি 100% শিওর এটা শাওন করেছে। শাওনই টাকা দিয়ে পুলিশ অফিসারদের মুখ বন্ধ করে রেখেছে। কেউ যেন বাবা মায়ের কেসটা নিয়ে কোনো রকম সঠিক তথ্য না দেয়। শাওনের চোখে মুখে তখন ভয়ের ছাপ স্পষ্ট। তার মানে সিয়ান সবকিছু জেনে গেছে। এবার কি হবে এসব ভেবে ভয়ে শুকনো ঢোক গেলে শাওন। সিয়ান এগিয়ে এসে শাওনকে টেনে দাঁড় করায়, চিৎকার করে বলতে লাগে, বল কেন করলি এসব? বল কি ক্ষতি করেছিল আমার বাবা মা তোর? আমার বাবা মাকে কেন মারলি তুই? কেন আমার বাবা মাকে আমার কাছ থেকে দূরে সরালি কেন? শাওন কিছু বলছে না দেখে ইচ্ছেমতো মারতে শুরু করে শাওনকে। আরাফাত বেশ কয়েকবার আটকাতে চায় সিয়ানকে, কিন্তু সিয়ানের সঙ্গে পেরে উঠছে না সে। সিয়ানের মনে তীব্র রাগ ক্ষোভ সব শাওনের উপর ঝাড়ছে। একটা সময় সিয়ান শাওনকে ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ে। শাওনও ফ্লোরে একপাশে পড়ে যায়। আরাফাতের বেশ রাগ লাগছে শাওনের উপর। এত বড় একটা ক্রাইম করে এখন সে পার পেয়ে যাচ্ছে। আরাফাত দ্রুত গতিতে এগিয়ে এসে শাওনের গলা চেপে ধরে, বল কেন করলি এইসব?
আঙ্কেল আন্টিকে মারলি কেন তুই? আমি মারিনি, বিশ্বাস করুন। বিশ্বাস? বিশ্বাস তোকে কে করবে? আমি জানি সব কিছু। জেনে শুনেই সিয়ান তোর বিরুদ্ধে আঙুল তুলেছে। সত্যি করে বল, সেদিন কি কি ঘটেছিল? কেন মেরেছিলি ওর বাবা মাকে? শাওন বলতে চায় না, চুপ করে থাকে। আরাফাত আরো জোরে গলা চেপে ধরে বলে, বল বলছি, কি করেছিলি সেদিন তুই? অত্যন্ত জোরে শাওনের গলা চেপে ধরায় শাওন কাশতে শুরু করে। আরাফাত ওর গলা ছেড়ে দেয়, ধমকে উঠে বলে, বল কি হয়েছিল সেদিন? শাওন কাশি থামিয়ে কোনো মতে বলা শুরু করে, 4 বছর আগে সেদিন যখন সিয়ানের বাবা মা ওনার বন্ধুর ছেলের বিয়ের দাওয়াত থেকে ফিরছিল, তখন প্রায় অনেকটা রাত হয়ে যায়। সমস্ত সম্পত্তি নিজেদের দখলে নেয়ার জন্য সিয়ানের বাবা মাকে খুন করার প্ল্যান করি আমি আর বাবা মা মিলে। রাস্তায় কয়েকজন লোককে ঠিক করে রেখেছিলাম ওনাদের খুন করার জন্য। ওনারা ফেরার পথে ওনাদের গাড়ি আটকে তারা ওনাদের গাড়ি থেকে নামায়, লাঠি দিয়ে জোরে আঘাত করে তাদের মাথায়। এতে ওনারা সেখানেই মারা যায়। তারপর ওনাদের গাড়ি সহ ওনাদেরকে গাড়ির মধ্যে এমন ভাবে রাখা হয় যেন মনে হয় এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর তারা সেখান থেকে চলে আসে। আরাফাত চেঁচিয়ে বলে, কাদেরকে পাঠিয়েছিল ওদের খুন করার জন্য? সিয়ানের খুব কাছের তারা। মোটা অঙ্কের টাকা দিয়ে ওদের ভাড়া করেছিলাম। এমনকি সিয়ানের বিয়ের দিন তারাই আমাকে ওই বাড়িতে ঢুকতে সাহায্য করেছিল। আরাফাত ফের চেঁচিয়ে বলে ওঠে, ওরা কারা ছিল? নাম বল তাদের। সিয়ান এবার উঠে দাঁড়ায়, এগিয়ে এসে শাওনকে ইচ্ছে মতো লাথি মারতে শুরু করে। ওরা কারা? কোথায় আছে বল, সব কটাকে জানে মেরে ফেলবো আমি। জানি না আমি। মাথাটা গরম করাস না আমার, তুই সব কিছু জানিস। বল ওরা কোথায়? তারপর শাওন ওরা কোথায় আছে সেটা বলে। আরাফাত আর সিয়ান শাওনকে টানতে টানতে নিয়ে গাড়ির বেড সিটে ফেলে ওর হাত পা বেঁধে দেয়। ড্রাইভিং সিটে বসে শাওনের ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দেয় সিয়ান। প্রায় 2 ঘন্টা পর ওরা এসে মিরসরাই পৌঁছালো। আসার সময় সিয়ানের অগোচরে আরাফাত পুলিশ ফোর্সকে ইনফর্ম করে দিয়েছিল এখানে চলে আসার জন্য, কারণ সিয়ান যদি জানতে পারে পুলিশদেরকে বলা হয়েছে তাহলে সে হয়তোবা আসতে দ্বিমত করতে পারে। গাড়ি থেকে নেমে শাওনকেও গাড়ি থেকে টেনে নামায় সিয়ান। শাওনের দেখানো পথ অনুসারে ওরা একটা বিল্ডিং এর দিকে এগোতে থাকে। বিল্ডিং এ ঢুকে ড্রয়িং রুমের দিকে যাওয়ার জন্য বলে শাওন। ড্রয়িং রুমের মধ্যে কিছু ছেলে দাঁড়ানো ছিল। তারা শাওনকে এই অবস্থায় দেখে বলে, আপনার কি হলো? এই অবস্থা কি করেছে? তারা তখনও সিয়ানকে তেমন একটা খেয়াল করেনি। সিয়ান শাওনের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে কলা চেপে ধরে বলল, কোথায়? ডাক তোর ওই লোকদের, আজকে সব কটাকে এখানে জ্যান্ত পুঁতে দেব। শাওন ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, উপর থেকে ওদের দুজনকে নেমে আসতে বল। ছেলেগুলো শাওনের কথা শুনে আহাম্মকের মতো চেয়ে রইল। সিয়ানের কথা এভাবে শাওন ভয় পাচ্ছে সেটা দেখেই ছেলেগুলো অবাক হয়ে গেল। শাওন হাত পায়ের ব্যথায় ঠিকমতো দাঁড়াতে পারছে না। ব্যথায় চোখ মুখ খিচে বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হলো? ডাক ওদের দুজনকে। ছেলেগুলো দৌড়ে দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। একটা রুমে গিয়ে দুজন ছেলেকে বলল, শাওন ভাই এসেছে, সঙ্গে আরো 2 জন সহ। নিচে ডাকছি আপনাদের। তোরা নিচে যা, আসছি আমরা। ছেলেগুলো মিনিট 5 পর নিচে আসার জন্য রুম থেকে বের হলো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ছেলে দুটোর দিকে চোখ যেতেই সিয়ান ভীষণ অবাক হলো। অবাক হওয়া কণ্ঠে বলল, জিহাদ, সাজিদ, তোরা? জিহাদ আর সাজিদের চোখ সিয়ানের দিকে পড়ল। জিহাদ ব্যঙ্গাত্মক স্বরে বলল, তুই এসেছিস, বেঁচে আছিস তাহলে? আমাদের এখানে কি মরার জন্য এলি? আমি কখনোই ভাবতে পারিনি তোরা এমনটা করবি। তোদের নিজের সবচেয়ে কাছের বন্ধু ভাবতাম, কখনো ভাবিনি তোরাই আমার বাবা মাকে খুন করেছিস। কি করে পারলি? কেমনে পারলি এমন বিশ্বাসঘাতকতা করতে আমার সাথে? কি করে পারলি এমন করতে? আমার বাবা মা তোদের কি ক্ষতি করেছিল বল? তোর বাবা মা আমাদের কোনো ক্ষতি করেনি রে। শাওনের থেকে টাকা নিয়ে তখন এই কাজটা করেছিলাম। শাওন বলেছিল তোর বাবা মাকে মারলে তোদের সম্পূর্ণ প্রপার্টি নিজেদের দখলে নেওয়ার পর শাওন আমাদের এখান থেকে 50% সম্পত্তি লিখে দিবে। তাই প্রপার্টির জন্য তোর বাবা মাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। পরে শাওন বলল সম্পত্তিগুলো নাকি তোর নামে লেখা, তাই বিয়ের দিন তোকেও চেয়েছিলাম দুনিয়া থেকে সরিয়ে দিতে। সেদিন বাড়িতে ঢোকার জন্য শাওনকে আমরাই হেল্প করেছিলাম। তোর ভাগ্য ভালো থাকায় সেদিনের যাত্রায় বেঁচে গিয়েছিস। তবে এবার আমাদের এখান থেকে তোকে কে বাঁচাবে সিয়ান?
বলেই জিহাদ হাতে একটা পিস্তল নিয়ে সিয়ানের মুখ বরাবর শুট করার জন্য ধরে। সিয়ান ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে জিহাদ আর সাজিদকে মারতে শুরু করে। হাতের কবজি চেপে ধরে হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়, তারপর মাটিতে ফেলে দিয়ে লাত মারতে শুরু করে। এখানকার ছেলেগুলো দূরে দাঁড়িয়ে দেখছে, কেউ আগানোর সাহস পাচ্ছে না। সিহান জিহাদের দিকে পিস্তল ধরে বলা শুরু করে, তোদের নিজের খুব কাছের মনে করতাম, ভেবেছিলাম বিপদে আপদে আর কাউকে পাশে পাই বা না পাই তোদের অন্তত পাবো, কিন্তু সেই তোরাই আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করলি। আর তোদের মতো বিশ্বাসঘাতকদের আমি কখনোই এই পৃথিবীতে বাঁচতে দেব না। আমার মা বাবার খুনিদের নিজ হাতে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। তোদের আজ আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এসব বলার সময় সিয়ানের মুখ জুড়ে জিহাদ আর সাজিদের প্রতি তীব্র ঘৃণা দেখা যাচ্ছিল। ওদের দিকে পিস্তল ধরে শুট করতে যাবে এমন সময় আরাফাত এসে সিয়ানকে জোর করে টেনে সরাতে চায়। কি করছো কি তুমি? ওদের খুন করে কি জেলে যাবে তুমি? ওদের খুন করে যদি জেলে যেতে হয় তবে তাই যাব, তবু আমার বাবা মায়ের খুনিদের আমি এভাবে ছেড়ে দেব না। যদি আমার মৃত্যুদণ্ড হয় তাও হোক। পাগল হয়েছো তুমি? একটা বারও তোমার ফ্যামিলির কথা মনে পড়ছে না? ভুলে যেও না, তোমার সঙ্গে ফার্সিয়ার জীবন জড়িয়ে আছে। ওর জীবন নিজের জীবনের সঙ্গে জড়িয়ে রেখে একটা বারও মনে হচ্ছে না তুমি মরে গেলে ওর কি হবে, তোমার বোনের কি হবে, কিভাবে কি নিয়ে থাকবে ওরা? ফার্সিয়ার সানবির কথা মনে হতেই হাত থেকে পিস্তল হালকা হয়ে গেল সিয়ানের। জিহাদ আর সাজিদ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। জিহাদ এগিয়ে এসে সিয়ানের থেকে পিস্তলটা টেনে নিয়ে আবারও সিয়ানের সামনে ধরল। জিহাদ শুট করতে যাবে এমন সময় আরাফাত সিয়ানকে টেনে সেখান থেকে সরিয়ে আনে, আর গুলিটা গিয়ে লাগে শাওনের মাথায়। শাওন মাথা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। জিহাদ অবাক হয়ে তাকিয়ে আছে, কি করলো সেটা। বাড়ির দরজার সামনে পরপর কয়েকটা পুলিশের গাড়ি এসে থামলো। পুলিশ দেখে সিয়ানকে অনেকটা অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে আরাফাতের দিকে তাকাতে আরাফাত চোখ দিয়ে আশ্বস্ত করে। জিহাদ আর সাজিদ দৌড়ে পালানোর চেষ্টা করে। ততক্ষণে পুলিশরা জিহাদ আর সাজিদকে ধরে ফেলে। পুলিশ অফিসার আরাফাতের সামনে এসে স্যালুট দিয়ে বলে, থ্যাংক ইউ স্যার, সঠিক সময়ে সঠিক জায়গায় আমাদের ইনফর্ম করার জন্য। ইটস মাই ডিউটি অফিসার। সে পুলিশ অফিসারটা অন্যান্য পুলিশদের উদ্দেশ্যে বলল, অ্যারেস্ট করে নিয়ে যাও ওদের, আর ডেড বডিটা পোস্টমর্টমের জন্য গাড়িতে তোলো। ওকে স্যার। তারপর আরাফাত সিয়ানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বেশ রাত হয়ে যায় ওদের বাড়ি ফিরতে ফিরতে। ওদের দেরি হওয়ার কারণে সানভি চিন্তায় অস্থির হয়ে ওঠে। অনেকক্ষণ যাবৎ সিয়ানকে ফোনে ট্রাই করে যাচ্ছিল, কিন্তু সিয়ানের ফোন সুইচ অফ, যার কারণে আরো বেশি টেনশন করছিল সানভিরা। ফারাজরা সকলে ড্রয়িং রুমে বসে আছে। সঙ্গীতা বেগম সানভির উদ্দেশ্যে বললেন, সিয়াম কোথায় গেছে বলতো, এত দেরি হচ্ছে কেন? জানি না আন্টি, খুব টেনশন হচ্ছে আমার। ওরা দরজা খুলে অপেক্ষা করছিল। হঠাৎ সিয়ান আর আরাফাতকে দরজা দিয়ে ঢুকতে দেখেই ফারাজ বলে ওঠে, ওই তো সিয়ানরা এসে গেছে। সানভি দৌড়ে এসে বলল, কোথায় ছিলি ভাইয়া? আরাফাত ঢুকতে ঢুকতে বলল, আগে ভেতরে যাওয়া যাক, তারপর সবটা বলছি। আরাফাতকে দেখে সানভি চিনতে পারে না। সিয়ান আর আরাফাত গিয়ে একপাশে সোফায় বসে। সিয়ানই বলা শুরু করে, উনি হচ্ছেন আমার আরাফাত ভাই, বাবার বন্ধুর ছেলে। এবার সানভি বুঝতে পারে সিয়ান এতদিন কার কথা বলছিল। তারপর সিয়ান এতক্ষণে ঘটা সমস্ত ঘটনা ওদের খুলে বলে। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, অন্তত এসব শত্রুদের ঝামেলা তো শেষ হয়েছে। খানিকটা থেমে সিয়ান আবারও বলে, আরাফাত ভাই অনেকটা হেল্প করেছেন আমাকে। আরাফাত ভাই না থাকলে আজকে এত কিছু সম্ভব হতো না। আরাফাত বলল, আঙ্কেল আমার বাবার মতোই ছিল, আর তোমাকে আর সানভিকে আমি আমার ছোট ভাই বোনের চোখেই দেখি। তোমাদের বিপদে সাহায্য করব না কাকে করব বলো তো? সানভি বলল, সে না হয় ঠিক আছে ভাইয়া, আপনারা চলুন ডিনার করে নেবেন সবাই। তারপর সঙ্গীতা বেগম আর সানভি হাতে হাতে সমস্ত কিছু ডাইনিং রুমে এনে সাজায়। সবাই ফ্রেশ হয়ে একসাথে ডিনার করে নেয়। সানভি আর সিয়ানের জোড়াজড়িতে আজকের রাতটা আরাফাত এখানেই থেকে যায়। ঈশান প্রায় ঘন্টাখানেক আগে রাঙ্গামাটি এসে পৌঁছেছে। এসেই অদিতিদের বাড়ি থেকে ওদের নিয়ে নিজেদের বাসায় এসেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ডিনার টেবিলে বসেছে সবাই। সেলিনা বেগম সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছেন। ঈশান খেতে খেতেই বলল, মা আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? এখানে আর মন টিকছে না আমার, ট্রান্সফার নেবো ভাবছি, চট্টগ্রামে ব্যাক করব। ঈশিতা সেলিনা বেগম ভীষণ খুশি হয়, একসাথে বলে ওঠে, সত্যি? সত্যি। ইশরা বলে ওঠে, সত্যি চট্টগ্রাম চলে যেতে হবে? ঈশান বলে ওঠে, ওখানে তো কিচ্ছু চিনি না, আমার তো ভালো লাগবে না ওখানে গিয়ে।
এই পাহাড়ি এলাকার সাথে তো মানিয়ে নিয়েছিলাম। মানুষগুলো অনেক ভালো, একে অপরের সাথে কতটা মিশে যায়। চট্টগ্রাম গিয়ে তো আমার মন টিকবে না। ঈশিতা বলে ওঠে, ওখানে গেলে তোমার আরো ভালো লাগবে আপু। ওখানে গেলে তুমি সবকিছু মনেও করতে পারবে। কিন্তু এই জায়গাটা তো মিস করব। ঈশিতা বলে, আমরাও মিস করব, তবে আমাদের চট্টগ্রামে নিজেদের বাড়িতে অনেক বেশি শান্তি। ইশটা হঠাৎই একটা আবদার করে বসে। আমার একটা কথা ছিল, আপনারা রাখবেন? সেলিনা বেগম বলেন, বলো না, কি বলবে? ইশটা ঈশানের দিকে দেখিয়ে বলে, কালকে ওনার হসপিটালে একটাবার যেতে চাই, সবার সাথে দেখা করব। ওখানকার নার্সরা সবাই আমার কতটা খেয়াল রেখেছে, কতটা ভালোবাসা দিয়েছে আমাকে। ও এই কথা, সমস্যা কি, যাবে, আমরাও যাব। সবাই আমাদেরও খুব সম্মান করত, ভালোবাসতো। বিশেষ করে কি জানো, অদিতি মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। মেয়েটা কতটা ভালোবাসতো আমাদের। ওর তো এই পৃথিবীতে কেউ নেই, আমাদেরকেই আপন করে নিয়ে নিচ্ছিল। ঈশিতাও বলল, হ্যাঁ, অদিতি আপুকে ভীষণ মিস করব। পরের দিন সকালে ঈশিতা, সেলিনা বেগম, ইশরা রেডি হয়ে একেবারে ঈশানের সাথে হসপিটালে যায়। ঈশান আজকে ট্রান্সফারের জন্য আবেদন করেছে। 1-2 দিনের মধ্যেই হয়তো ট্রান্সফার হওয়ার অনুমতি পেয়ে যাবে। ঈশানের চলে যাওয়ার কথা শুনে অদিতিরও বেশ মন খারাপ হয়। মেয়েটা প্রথম থেকে ঈশানকে ভালোবাসতো। ঈশিতা আর সেলিনা বেগম অদিতিকে বোঝাচ্ছে মন খারাপ না করতে। এই বিষয়েই এটা সেটা বলছে অদিতিকে। ইশরা হসপিটালের এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে। প্রতিমধ্যে পরিচিত যাদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে কথা বলছে। এমন সময় সামনে লিফট থেকে একটা পেশেন্টকে স্ট্রেচারে করে বের করা হয়। পেশেন্টরা সারা মুখে রক্তে মাখামাখি এমন চেহারা দেখে ইশরার মাথা ঘুরে ওঠে। সেদিনের ভয়ের তো রাতের কথা কিছুটা মনে পড়তে থাকে, যেদিন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও একদম সিঁড়ির পাশ ঘেঁষে দাঁড়ানো ছিল। রেলিং ধরে যত সম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল ইশরা, কিন্তু শেষমেশ সেন্সলেস হয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যায়। দূর থেকে ইশরাকে সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে দেখে ঈশিতা জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, ইশরা আপু। অদিতি, ঈশিতা, সেলিনা বেগম তিনজনেই দৌড়ে ছুটে এলেন সিঁড়ির নিচে। সিঁড়ি দিয়ে গড়িয়ে ফ্লোরে পড়ে মাথা ফেটে গেছে ইশরার, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। অদিতি আরো 2জন ওয়ার্ড বয়কে ডেকে স্ট্রেচারে তোলার ব্যবস্থা করলো ইশরাকে, আর ওই দুজনকে বলতে লাগলো, তাড়াতাড়ি ইমার্জেন্সিতে চলো আর ঈশান স্যারকে আসতে বলো। লোকগুলা ইশরাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। তারপর ঈশানকেও ডেকে আনলো। ঈশান হন্তদন্ত হয়ে দৌড়ে আসলো ইমার্জেন্সি রুমে। ঈশিতা, সেলিনা বেগম ততক্ষণে ইমার্জেন্সি রুমে চলে এসেছে। ঈশান বেশ রেগে আছে। সেলিনা বেগমের উদ্দেশ্যে বললেন, তোমরা কোথায় ছিলে? এরকম হলো কি করে? সেলিনা বেগম বলেন, আমরা তো সেখানেই ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা পেশেন্টকে দেখে মাথা ঘুরে পড়ে যায়। ঈশান সবাইকে বলে এখান থেকে চলে যেতে। শুধু অদিতি ছিল ঈশানকে হেল্প করার জন্য। ইশরার মাথার ক্ষত স্থান ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে দেয়। মাথার পেছন দিকেও বেশ আঘাত পেয়েছে ইশরা, তাই সেন্স এখনো ফেরেনি। সেলিনা বেগম আর ঈশিতা বেশ টেনশনে আছে। মায়ের অগোচরে ঈশিতা একপাশে গিয়ে সিয়ানকে ফোন করে সবটা জানায়। সিয়ান অস্থির হয়ে ওঠে। ইশরার বাবা মা, ফারাজ আর সানভীর সবাইকে নিয়ে রাঙামাটির আসার জন্য রওনা হয়। সিয়ান বাসে বসে বসে টেনশন করছে, ওর কিছুই ভালো লাগছে না। সানভি সিয়ানকে সান্ত্বনা দিয়ে বলছে, টেনশন করিস না ভাইয়া, ভাবির কিচ্ছু হবে না। টেনশন করিস না বললেই তো টেনশন কমে যায় না সানভি। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না, বিশ্বাস কর, কিছুতেই বাঁচতে পারবো না। একবার ওকে হারিয়ে অনেক কষ্টে ফিরে পেয়েছি, ওকে আর হারাতে চাই না। প্রায় 2 ঘন্টা পর সিয়ানরা রাঙ্গামাটি এসে পৌঁছালো। হসপিটালের সামনে এসে সিয়ান দৌড়ে ঢুকলো। ঈশিতার কথা অনুযায়ী 3rd ফ্লোরে চলে আসলো। ঈশিতা টেক্সট করে কেবিন নাম্বার বলে দিয়েছিল। সিয়ান দৌড়ে এসে কেবিনে ঢুকতে ঈশান আর সেলিনা বেগম বেশ অবাক হয়ে গেল। সিয়ানের পেছন পেছন ফারাজরা সবাই কেবিনে ঢুকলো। ইশরার ফ্যামিলির সবাইকে দেখে ঈশান আর সেলিনা বেগম আরো এক দফা অবাক হলেন। ওনারা বুঝতে পারলো ঈশিতাই সবাইকে আসতে বলেছে। ঈশান সিয়ানকে জানাতে চায়নি, কারণ ইশরার কিছু হয়েছে শুনলে সিয়ান আবার টেনশন করা শুরু করবে। সিয়ান এগিয়ে এসে ইশরার মাথায় হাত ছুঁয়ে দিয়ে বলল, ওর মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে ওর? জ্ঞান ফেরেনি এখনো? ঈশান চুপ করে আছে। সিয়ান ঈশানের সামনে দাঁড়িয়ে বলল, কি হলো? কিছু বলছি তো আমি। ও ঠিক আছে তো? জ্ঞান ফিরবে কখন ওর? শান্ত হো সিয়ান, জ্ঞান ফিরবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। সিয়ানের টেনশন কিছুতেই কমছে না। এপাশ থেকে ওপাশ শুধু পায়চারি করে বেড়াচ্ছে। ওর মনে একটাই ভয়, যদি আবারও সে তার ফার্সিয়াকে হারিয়ে ফেলে তাহলে তো আর কিছুতেই বাঁচবে না। সিয়ান কেবিন থেকে বেরিয়ে আসে। কিছু ভালো লাগছে না তার।
হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে হসপিটালের ছাদে চলে যায়। বেশ অনেকটা সময় ছাদে বসে থাকে। দূর পশ্চিম আকাশের দিকে চেয়ে আছে সিয়ান। আকাশটা কেমন রক্তিম বর্ণ ধারণ করে আছে। সূর্যের লাল আভা চারিদিকে ছড়িয়ে আছে। কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে। হঠাৎই কারোর ধূপধাপ পায়ের আওয়াজ শুনে পেছন ফিরে তাকায় সিয়ান। সানভি এসেছে। খানিকটা দৌড়ে এগিয়ে এসে বলল, তুই এখানে? আর তোকে আমি পুরো হসপিটাল খুঁজছিলাম, ফোনটা ধরছিলি না কেন? এমনি ভালো লাগছে না। নিচে চল ভাইয়া, সারপ্রাইজ আছে তোর জন্য। সিয়ান ভুরু কুচকে বলল, কিসের সারপ্রাইজ? চল, গেলে দেখতে পাবি। সানভি সিয়ানকে নিয়ে নিচে নেমে ইস্টার কেবিনে ঢুকলো। ইস্টার কেবিনে ঢুকতেই সিয়ানের টেনশন কিছুটা কমে এলো। ইস্টার জ্ঞান ফিরেছে, শুয়ে আছে। ওর দুপাশে ওর বাবা মা বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সিয়ান ধীর পায়ে এগিয়ে যাচ্ছে ইস্টার দিকে। ইস্টার চোখ সিয়ানের দিকে পড়তে উঠে বসার চেষ্টা করে। ইমানুর রহমান আর সঙ্গীতা বেগম আস্তে আস্তে মেয়েকে ধরে উঠে বসায়। সিয়ানের দিকে তাকিয়ে ইস্টা খানিকটা হাসি মুখে ডাক দেয়, সিয়ান। এই একটা শব্দই যেন সিয়ানের পৃথিবীকে ওলট পালট করে দেয়। বহুদিন পর, বহু অপেক্ষার পর ইস্টার মুখ থেকে এই নামটা শুনতে পেয়েছে সে। সিয়ান বেশ খুশি হয়। বুঝতে পারে ইস্টার স্মৃতি ফিরে এসেছে, সবকিছু মনে পড়েছে। সানভি এগিয়ে এসে সিয়ানকে বলল, বললাম না তোর জন্য সারপ্রাইজ আছে, এই নে তো সারপ্রাইজ। সিয়ান খুশিতে কেঁদে দেয়। ও চোখে জল নিয়ে ইশরাকে চাপটে জড়িয়ে ধরে। ইশরাও দুহাত দিয়ে চাপটে ধরে সিয়ানকে। দুজনে চোখ দিয়েই সমানে অশ্রু গড়াচ্ছে। বহুদিন পর, বহু অপেক্ষার পর দুজনে দুজনের কাছাকাছি এসেছে। দুজন দুজনকে কাছে পেয়েছে। সানভি সবাইকে চোখের ইশারায় বলল বাইরে চলে আসার জন্য। ওদের একটু একা সময় দেওয়া উচিত। সবাই একে একে বাইরে চলে এলো। ঈশান কেবিন থেকে বেরিয়ে উল্টো ঘুরে অতি সন্তর্পণে চোখের কোণে জমা জলটুকু মুছে নিল। কেন যেন ইশরার সাথে সিয়ানকে সে মেনে নিতে পারছে না। ইশরাকে যতই ভুলে যেতে চাইছে, কিন্তু তবুও মনের কোথাও না কোথাও ইশরা রয়ে গেছে। ইশরার পাশে সিয়ানকে সহ্য করতে না পারলেও মেনে নিতে হবে তাকে, কারণ বাস্তবতা মেনে নেওয়া ছাড়া তো আর উপায় নেই। এটাই হয়তো তার নিয়তি। এসব ভাবতে ভাবতে নিজের কেবিনের দিকে চলে গেল ঈশান। বেশ কিছুক্ষণ ইশরা সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদে। সিয়ান ইশরাকে ছাড়িয়ে নিয়ে ও চোখের জল মুছে দিয়ে বলে, আর কেঁদো না প্লিজ। আর কাঁদলে তো তুমি উইক হয়ে পড়বে। এমনিতেই তোমার শরীর খারাপ, একদম কাঁদবে না, ওকে? ইশরা উপর নিচ মাথা নাড়ায় বলে, এতদিন আমার কি হয়েছিল বলুন তো? আমি কিছুই মনে করতে পারছি না। আপনাকেও চিনতে পারছিলাম না। আপনি আমার এতটা কাছে থেকেও আপনাকে আমি চিনতে পারিনি। বাজে ব্যবহার করেছিলাম আমি আপনার সাথে। আপনি আমাকে এতভাবে এত কিছু মনে করানোর চেষ্টা করেন, কিন্তু তারপরেও কেন কিছু মনে করতে পারছিলাম না? কেন বিয়ের পরেও এতটা দিন আমাদের দুজনকে এতটা দূরে থাকতে হয়েছে? এখন আর এসব কথা ভেবে মন খারাপ করো না। যা হওয়ার তা হয়েই গেছে। এখন তো তুমি আমাকে চিনেছো, সবকিছু তো তোমার মনেই পড়েছে, তাই না? দুজন তো এখন কাছাকাছি আছি। তাহলে যা হয়ে গেছে হয়ে গেছে, এসব ভুলে যাও। জানেন, সেদিন যখন আপনাকে গুলি করে শাওনরা আমাকে নিয়ে চলে এসেছিল, সারাটা পথ শুধু আপনার জন্যই চিন্তা হচ্ছিল আমার। আপনার কিছু হয়ে যাবে না তো? আপনার কিছু হয়ে গেল কিনা আমি কি নিয়ে থাকবো তাহলে? আপনার কিছু হলে বলুন না। কিছু তো হয়নি আমার। তোমার ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে। তোমার জন্য হলেও তো আমাকে বাঁচতে হতো, কারণ আমি যে আমার ফার্সিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলে সিয়ান আবারও জড়িয়ে ধরে ইশরাকে। ইশরা পরম আবেশে চোখ বুজে জড়িয়ে ধরে সিয়ানকে। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায়। দরজায় নক করার শব্দে সিয়ান ইশরাকে ছেড়ে দাঁড়ায়, বলে, তুমি বসো, আমি দেখছি। সিয়ান গিয়ে দরজা খুলে দেয়। ঈশান ভেতরে আসে। ওকে আজকে বাড়িতে নিয়ে যেতে পারবি? মাথার পেছন দিকে বেশ কিছুটা আঘাত পেয়েছে, তবে মেডিসিন নিলেই সেরে যাবে। আর যেহেতু স্মৃতি ফিরে গেছে, তাহলে তো কোনো চিন্তাই নেই। সিয়ান ঈশানকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো কিনা জানি না। তোর মতো বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। দুইবার আমার ভালোবাসাকে বাঁচিয়েছিস তুই। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। জানিস, জিহাদ আর সাজিদকেও বিশ্বাস করতাম, কিন্তু ওরা আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছে। আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তোর কাছে একটাই রিকোয়েস্ট, কখনো জিহাদ সাজিদের মতো আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস না প্লিজ। আমার বিশ্বাস ভাঙবি না তো কখনো। ঈশানের দৃষ্টি ইশরার দিকে চায়। চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ইশরার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, না, কখনো না। থ্যাঙ্কস দোস্ত। সেলিনা বেগম এসে এবারে বললেন, আমার একটা কথা আছে শিয়ান, রাখতে হবে কিন্তু। কি কথা আন্টি, বলো না। আজকে তোদের সবাইকে আমাদের এখানে থাকতে হবে। কিন্তু আন্টি। কোনো কিন্তু না, অলরেডি রাত 9টা বাজে। এত রাতে আর চট্টগ্রাম
ফিরে যেতে হবে না। তার উপর ফার্সিয়া অসুস্থ, এই অবস্থায় এখনই ওকে নিয়ে যাওয়ার দরকার নেই। ওকে, তুমি যেমনটা চেয়েছো তেমনটাই হবে। তারপর ইশরাকে রিলিজ করে সবাই একসাথে বেরিয়ে পড়ে। সেলিনা বেগমের কথা অনুযায়ী আজকের রাতটা ইশরার বাবা মা, ফারাজরা সহ সবাই এখানেই থাকবে। বাসায় ফিরে এসে সেলিনা বেগম ইশরা সিয়ানের জন্য একটা রুম সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছেন। মাথায় হালকা পেইন থাকার কারণে ইশরা আর বসে থাকতে পারেনি। বাড়িতে আনার পরে রুমে নিয়ে ওকে শুয়ে দেয় সিয়ান। এখন কোনো রকম ভারী খাবার খাওয়ার তেমন ইচ্ছা না থাকার কারণে সেলিনা বেগম ওর জন্য কিছু ফ্রুটস কেটে সালাদ বানিয়ে নিয়ে এসেছেন। সঙ্গে সিয়ানের জন্য ডিনারটাও ট্রেতে করে নিয়ে এসেছেন। সিয়ানের ডিনার বেডসাইড টেবিলে রেখে দিয়ে ফ্রুট সালাদের বাটিটা সিয়ানের হাতে দিয়ে বললেন,